অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। রোগাক্রান্ত একজন মানুষই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে তাই অনেকেই জানেন না তার কি করা উচিত। সময়ের অভাব, অর্থ কিংবা অলসতার কারণে নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক তাই নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও সমাধান বিষয়ে থাকে আলোচনা। স্টুডিওতেও থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশে বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ তৈরি হয়েছে এবং যা তৈরি করেছে হাম। প্রায় প্রতিদিনই হামে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে 5 বছরেরও কম বয়সী শিশুরা। সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি চালু করলেও শঙ্কা থেকেই যাচ্ছে। এরই মধ্যে এসেছে গ্রীষ্মের গরম, যা বিভিন্ন ধরনের রোগপীড়ার ঝুঁকিও বাড়িয়ে তুলেছে। স্বাস্থ্যকথার তাই আজকের বিষয় হাম প্রতিরোধ ও প্রতিকার। আর এই বিষয়ে আমার সাথে কথা বলতে, পরামর্শ দিতে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রুম্পামণি চৌধুরী। সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন কিন্তু আপনারাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে যুক্ত হতে পারেন আমাদের সাথে। ডাক্তার রুম্পা, আপনাকে স্বাগত আমাদের আজকের এই স্বাস্থ্যকথার আয়োজনে। আমি যদি শুরুটা করতে চাই যে শিশুদের জন্য বাড়তি কোনো ধরনের ঝুঁকি তৈরি করেছে কিনা, বা এবং পাশাপাশি এটিও জানবো যে এই যে হামের যে পরিস্থিতি সেটি আসলে আপনি ঠিক কোথায় দাঁড়িয়েছে হামের জায়গায়। ধন্যবাদ শুভ্র। আসলে হাম যে জিনিসটা আমাদের কাছে অনেকটা, যাদের বাসায় 5 বছরের নিচের বাচ্চারা রয়েছে তাদের কাছে এখন রীতিমতো আতঙ্কের একটা নাম হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি ওভারঅল দেশের চিত্রটা দেখি তাহলে আগের বছরগুলোর তুলনায় হামের পরিস্থিতি এই গত ধরেন 3-4 বছরের তুলনায় হামের যে আক্রান্তের সংখ্যা সেটা এই 2026 সালে আমরা রীতিমতো ভয়ানক রূপে পাচ্ছি। তো মৃত্যুর হারও বেশি দেখছি। মৃত্যুর হারও অবশ্যই বেশি, যেহেতু আক্রান্তের সংখ্যা বেশি সেহেতু মৃত্যুর সংখ্যাও বেশি হচ্ছে। এবং বাচ্চারা আগে আমরা যেখানে ধরতাম যে 6 মাসের নিচের বাচ্চারা মোটামুটি ইমিউন, মানে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তারা তাদের মায়ের কাছ থেকে পায় এবং তাদের হাম হবে না, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে হামগুলা পাচ্ছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাও এফেক্টেড হচ্ছে, যে কারণে মৃত্যুর সংখ্যা বলেন, কমপ্লিকেশনের সংখ্যা বলেন, সবই কিন্তু বাড়ছে। তো এই হাম যে উদ্বেগজনক হারে হামের যে প্রকোপ বাড়ছে তার জন্য আমরা মূলত যে কারণগুলো এর মধ্যে পেয়েছি সেটা হচ্ছে আমরা গত 1.5 থেকে 2 বছর যাবত কিছুটা টিকা সংকটে ভুগেছি আমরা। শুধুই কি এটি কারণ, মানে টিকা সংকটে বা টিকা না দেয়াই কি আসলে হামের এই যে আজকে যে পরিস্থিতি তৈরি করেছে? আসলে সেটা প্রধান কারণ আমরা বলবো না, তবে এটা একটা প্রভোকেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। গত 1.5 থেকে 2 বছরে আমরা দেখেছি যে বাচ্চাদের, কিছু বাচ্চা আমাদের দেশে তো এমনিতেই টিকা পায় না, মানে তাদের সচেতনতার অভাবে, কিন্তু আমরা ওভারঅল জনগোষ্ঠী যদি ধরি সেক্ষেত্রে যদি টিকাটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু মোটামুটি আমরা টিকার যে হার, বিশেষ করে হামের, সেটা মোটামুটি একটা সন্তোষজনক অবস্থায় ছিল। এবং আপনাকে আমি একটা উল্লেখযোগ্য তথ্য দিই, সেটা হচ্ছে হাম আমরা জানি যে ওভারঅল হার্ট ইমিউনিটি, মানে আমাদের একটা জনগোষ্ঠীকে যদি আমরা টিকা কাভারে নিয়ে আসি তাহলে কিন্তু ওভারঅল জনগোষ্ঠী কিন্তু সেই রোগ থেকে ইমিউনিটি পায়। সেক্ষেত্রে একটা দুঃখজনকভাবে সত্যি, হামে আমরা কিন্তু 95% জনগোষ্ঠীকে যদি, মানে আমাদের বাচ্চাকে যে যারা টিকার আওতায় না নিয়ে আসতে পারি সেক্ষেত্রে হামটা ওভারব্রেক হওয়ার সম্ভাবনাই বেশি, যেটা আমরা এখন কুফলটা ভোগ করছি। যে আমাদের ওভারঅল জনগোষ্ঠীর বা ওভারঅল যে কাভারেজ রেট, সেই রেটটা কিন্তু গত 1.5 বছরে অনেক কমে গেছে, যেটা আমাদের পরিসংখ্যান অনুযায়ী 69% অনলি। তো এটা যদি 95% থাকতো, মানে যেটা আমাদের আগের অনুসারে হাম হতো না তা কিন্তু না, কিন্তু তার সংখ্যা ছিল কম এবং তাদের কমপ্লিকেশনও ছিল কম। কারণ এখন হামের আমার চারপাশে যদি 10টা বাচ্চা থাকে তাহলে আমার একটা বাচ্চাও কিন্তু হামের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। কিন্তু আগে যেটা ছিল সেটা ধরেন চারপাশে আছে একটা বাচ্চা, যার কারণে আমার বাচ্চা ভ্যাকসিন না দিলেও ওই একটা বাচ্চা কিন্তু হামের ঝুঁকিতে খুব কমের মধ্যে পড়ে গিয়েছিল। এই কারণে আমরা কিন্তু রীতিমতো একটা আপনি আপনি যেটি বললেন যে জটিলতা বেড়েছে এইটার কারণ কি? কারণ মানে হাম কি আসলে ধরন বদলেছে নাকি আসলে? আচ্ছা, হাম আসলে মূলত একটা ভাইরাস গঠিত রোগ, সেটা আমরা সবাই জানি।
এবং এটা ন্যাচারাল যে কোর্স 7 থেকে 10 দিনে এটা কিন্তু মোটামুটি ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু রিসেন্টলি আমরা যে বাচ্চাগুলো পাচ্ছি সেই বাচ্চাগুলোর কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি। তাহলে কেন পাচ্ছি? কারণ বাচ্চাগুলো ইমিউন না, মানে তাদের শরীরে ভ্যাকসিনটা নাই বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা নাই, যে কারণে কিন্তু হার্ম হওয়ার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যাচ্ছে এবং তারা জটিল হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা মেনলি এত ভয়াবহ আকারে হার্মটাকে পাচ্ছি। কিন্তু নর্মাল যদি বাচ্চাগুলো দেখা যায় যে অনেক সময় তারা ভ্যাকসিনেটেড থাকতো, তাহলে কিন্তু এই হার্মটা তাদের মধ্যে একটা 7 থেকে 10 দিনের নর্মাল কোর্স তারা অটোই ভালো হয়ে যেত। তাদের মধ্যে আমরা নিউমোনিয়া, ডায়রিয়া বা হচ্ছে এনকেফালাইটিসের মতো এই ফিচারগুলো পেতাম না। কিন্তু যেহেতু বাচ্চাগুলো, যেমন আমি কিন্তু আগেও আপনাকে প্রথমবার উল্লেখ করলাম যে আমরা কিন্তু এখন রিসেন্টলি যে বাচ্চাগুলো পাচ্ছি সেই বাচ্চাগুলো কিন্তু 6 মাসের আগের বাচ্চাও পাচ্ছি। তাহলে এই বাচ্চাগুলোর শরীরে ইমিউনিটি তো এমনিতেই কম, তারা এফেক্টেড হওয়ার জন্য তারা ন্যাচারালি কিন্তু তাদেরকে আমরা আগে ভ্যাকসিন দিই নাই, কারণ 6 মাসের নিচের বাচ্চা আমাদের কিন্তু ভ্যাকসিন প্রোটোকলে ছিল না। তাহলে এই বাচ্চাগুলো যে এফেক্টেড হচ্ছে, তাহলে তাদের মধ্যে কমপ্লিকেশন রেটও অনেক বেড়ে যাচ্ছে। আমরা যে কারণে আমরা বাচ্চা শিশু মৃত্যু হার বা আমাদের বাচ্চাগুলো কমপ্লিকেশনের হারও আমরা অনেক বেশি পাচ্ছি। জি, আমরা নিশ্চয়ই এই আমি একটু গরমের প্রসঙ্গে যদি আসি, গ্রীষ্মের গরম আসলে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে অনেক বেড়েছে। এটি কি আসলে পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বা খারাপের দিকে নিয়ে যেতে পারে কিনা? আমরা গরমের সাথে আসলে রোগ পীড়ারও একটা সম্পর্ক আছে, কারণ হিউমিডিটি যত বাড়ে বা আমাদের দেশের যে তাপমাত্রা বা তার সাথে যে হিউমিডিটি, তার সাথে কিন্তু কিছু কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়রিয়া বা হচ্ছে আমাদের যে ভাইরাল যে ডিজিজগুলো, সেগুলো কিন্তু প্রকোপ বেড়ে যায়। তো হার্ম কিন্তু সেটার সাথে একটা উপরি পাওনা পেয়ে গেল আমাদের এই গ্রীষ্মকে, ঠিক আছে। আর তার সাথে সাথে অন্য যে নর্মাল যে আমাদের যে বাচ্চাদের সর্দি কাশি বা হচ্ছে ডায়রিয়া, সেগুলো তো অ্যাড আছে। হ্যাঁ, এগুলোর সাথে নতুন করে হার্ম এক্সট্রা যুক্ত হলো আর কি এটা। আর আরেকটা যেটা জিনিস, আমরা আবার একটু হার্মের প্রসঙ্গে ফেরত যাব, যে এটা আমরা হার্মের মেইন যে আপনার আজকের যে আমরা যে কথা রোগ নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে হার্মের কমপ্লিকেশন। হার্মের একটা প্রধান কমপ্লিকেশন যদি আমরা বলি, সেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, যেটা এবং বাচ্চাদের বডিতে একটা ইমিউনো ডেফিসিয়েন্সি তৈরি করে, যে কারণে কিন্তু বাচ্চাগুলো দেখা যায় যে একটা ক্রনিক ইমিউনো ডেফিসিয়েন্সি, মানে তার শরীরে 2 দিন পর পর দেখা যায় যে ঠান্ডা কাশি বা ডায়রিয়া হচ্ছে এবং আলটিমেটলি সেই বাচ্চাটা ম্যালনিউট্রিশনের দিকে যাচ্ছে বা পুষ্টিহীনতার দিকে যাচ্ছে। প্লাস হার্ম ইটসেলফ, মানে সে নিজেই কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি করছে, যেটা আমাদের বাচ্চাগুলোকে অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছে আরো বেশি। আমি গরমের কথাটা যেটা বলছিলাম, যে মানে এই গরমে কি আসলে সেই ক্ষেত্রে হামের যেই মানে প্রাদুর্ভাব আমরা দেখলাম, সেটি কি আসলে বাড়তি কোনো ধরনের সতর্কতার প্রয়োজন আছে কিনা, মানে নিতে হচ্ছে কিনা? বা বাড়তি সতর্কতার মধ্যে যেমন ধরেন আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বা এগুলো যদি কমে যায় হামের প্রকোপে, তাহলে কিন্তু যে ডিজিজগুলো নর্মালি হয়তো এত বেশি হওয়ার কথা না, সেই ডিজিজগুলোতে বাচ্চাগুলো আক্রান্ত হবে বেশি। সেই ক্ষেত্রে অবশ্যই বাড়তি যত্ন বা হচ্ছে বাড়তি সতর্কতা তো অবশ্যই দরকার। হামের প্রসঙ্গে আবারও আসি, যেটি হচ্ছে যে একজন অভিভাবকরা আসলে ঠিক কোন সময়ে আসলে বুঝতে পারবেন, বা সাধারণ যেই আমরা জানি যে হামেরও জ্বর হয়, সেই ক্ষেত্রে আলাদা করবেন কিভাবে, বা কখন আসলে হাসপাতালের দিকে যাবেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন। তো হাম শুরু হয় মেইনলি, আমরা যদি হামের ন্যাচারাল হিস্ট্রিটা দেখি, হাম শুরু হয় মোটামুটি 3-4 দিনের জ্বর নিয়ে, এবং জ্বরটা থাকে অনেক বেশি প্রকট আকারে, মানে তার টেম্পারেচার 103-104 এরকম চলে যায়। হামের জ্বরের সাথে আর যে বিশেষ জিনিসগুলো থাকে, যেটাকে আমরা বলি 3C, করাইজা, কনজাংটিভাইটিস অ্যান্ড হচ্ছে কাফ, মানে বাচ্চার নাক দিয়ে সর্দি পড়বে, তার চোখ লাল হয়ে যাবে এবং সাথে তার কাশি থাকবে। এই 4 দিন যাওয়ার পরে মেইনলি হামের র্যাশটা আসে, মানে তার শরীরে সেই দানা দানা বাচ্চাদের শরীরে, এবং যেটা শুরু হয় মুখ থেকে, তারপরে আস্তে আস্তে হাত পায়ের দিকে, বডির অন্য দিক দিয়ে সেটা ছড়ায়। অনেক সময় আতঙ্কিত হয়ে, রিসেন্ট সময়ে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে রোগীরা জ্বরের সাথে সাথে কিছু কিন্তু র্যাশ সহ এমন নর্মাল কিছু জ্বর সহ র্যাশ থাকে, সেই র্যাশ নিয়েও কিন্তু মারা বা বাবারা আতঙ্কিত হয়ে চলে আসছেন হাম বলে। কিন্তু এটা আপনাকে মানে জাস্ট ক্লিয়ার করা উচিত যে আমার হাম যে জ্বরটা থাকবে, জ্বরের 4 দিন পরে মেনলি হামের র্যাশটা আসা শুরু করে। মানে হামের র্যাশ আর এমনিতেই যদি সাধারণ জ্বরে যদি র্যাশ ওঠে, সেটির একটা নিশ্চয়ই পার্থক্য আছে। হামের র্যাশ অলওয়েজ 4 দিন জ্বর কন্টিনিউ করার পরে আসে,
এবং আলটিমেটলি সেটা কিন্তু স্প্রেড করতে থাকে মুখ থেকে পুরো শরীরে, কখনো হাত পায়ে আগে আসবে না বা বডির অন্য ট্রাঙ্কে আগে আসবে না। তো সেই র্যাশটা দেখা যায় যে এই 4-5 দিন যাবৎ বডিতে লাল থাকে, পরে আস্তে আস্তে এটা কালো রূপ ধারণ করে মোটামুটি চলে যায়। কিন্তু আগে আমি যে 3টে সিমটমের কথা বললাম, জ্বর মানে 3C যেটা বললাম, কাফ, করাইজা, কনজাংটিভাইটিস মানে হচ্ছে তার কাশি থাকবে, নাক দিয়ে সর্দি থাকবে, কনজাংটিভাইটিস মানে চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে ময়লা আসবে। জি, আমরা নিশ্চয়ই এ নিয়ে আমরা এ নিয়ে আরো কথা বলবো লক্ষণ নিয়ে, কিন্তু একটু যদি সচেতনতার কথা যদি আগে একটু আলোচনা করে নিতে চাই, সেই ক্ষেত্রে ভাইরাস জনিত রোগ বাতাসে ছড়ায়, সেই ক্ষেত্রে আমরা কি আসলে যথেষ্ট সচেতন, বা আমাদের দেশের মানুষ, অভিভাবকরা কি যথেষ্ট সচেতনতাটা আমরা আসলে তাদের মধ্যে তৈরি করতে পেরেছি কিনা, আপনার কি মনে হয়? আসলে আমাদের দেশটা আসলে বিশেষ করে আমরা যদি ওভারঅল আমাদের সিটির দিকে তাকাই, খুবই ঘনবসতিপূর্ণ একটা দেশ। তো সেক্ষেত্রে সচেতনতা যদিও আমরা প্রপারলি অনেক সময় তৈরি করেও কিন্তু এ রোগ প্রিভেন্ট করা সম্ভব না, কারণ আমরা আক্রান্ত ব্যক্তির খুব ক্লোজ কন্ট্যাক্টে হয়তো আপনি চলে আসবেন। এটা আসলে একটা ইনফরমেশন আপনাকে আমি দিই, হাম ছড়ায় যখন সে সিমটম শুরু হওয়ার মানে র্যাশ শুরু হওয়ার তার সিমটম শুরু হওয়ার 4 দিন আগে থেকে এবং 4 দিন পরে। তাহলে অনেক সময় দেখা গেল যে একটা বাচ্চা এমন একটা ব্যক্তির বা এমন একটা বাচ্চার কন্ট্যাক্টে আসলো, তখন সে বুঝতেই পারলো না তার হাম হলো। তাহলে আমি এখানে সচেতন যদি থাকিও, সেক্ষেত্রে কিন্তু আমি মোটামুটি প্রিভেন্টেবল করতে পারছি না, কারণ আমি ক্লোজ কন্ট্যাক্টে চলে আসছি। সচেতনতা রোগ প্রিভেন্ট করবে ঠিক আছে, কিন্তু ওভারঅল যদি আমার অ্যাফেক্টেড সংখ্যা, বাচ্চার সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে সচেতনতা কতটুকু আমাদেরকে কাভার দিবে সেটা মানে বলা বাহুল্য আর কি। আমরা নিশ্চয়ই প্রতিরোধের কথাগুলো একটু শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবারও একই প্রসঙ্গে যাব, কিন্তু বিরতিতে যাব তার আগে একদম সংক্ষেপে যদি একটু জেনে নিতে চাই যে সরকারের যেই উদ্যোগ, যেই আমরা যেটির কথা বলছিলাম, টিকাদান কর্মসূচি, যেটি এই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং জরুরি ভিত্তিতে কিন্তু সরকার এক ধরনের পদক্ষেপ নিয়েছে শিশুদের টিকাদানের, সেটি কি তার সুফলকে আমরা এখনই পাবো, নাকি তার সুফল আসলে ঠিক কখন পাবো, বা এটি আসলে কতটা কাজে লাগবে, যদি একটু এই কর্মসূচি নিয়ে যদি আচ্ছা। আমাদের সরকারের এই উদ্যোগটা আসলে খুবই একটা মানে সচেতনমূলক এবং টাইমলি উদ্যোগ হয়েছে। আমরা এর আগে গত 5ই এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে সরকার যেসব এলাকা, বিশেষ করে রাজশাহী বা যেসব এলাকাতে হামের রোগী বেশি ছিল, সেই এলাকাগুলোতে আমরা ক্যাম্পেইন দেখেছি, মানে হচ্ছে 6 মাস থেকে 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে সবাইকে টিকাদান কর্মসূচি, যেটাকে আমরা বলি মিজলস ক্যাম্পেইন। এই মাসে 20 এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশে 20 মে পর্যন্ত 6 মাস থেকে 5 বছরের বাচ্চাগুলোকে টিকাদান কর্মসূচির আওতায় সরকার নিয়ে আসছে। তবে এই টিকাদানের সুফল পেতে পেতে আমাদেরকে 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হবে, কারণ এই টিকার ফলে বাচ্চার শরীরে যে ইমিউনিটিটা তৈরি হবে, সেটা 1 মাসের আগে আমরা এই সুফলটা পাবো না। এবং এই মাস ক্যাম্পেইনিংয়ের জন্য অবশ্যই আমরা সুফল পাবো, কিন্তু সেটার মানে এখনকার যে প্রেক্ষাপট, সেটা আমরা ম্যাজিক আকারে এই 1 মাসের মধ্যে দেখতে পাবো। এবং নিশ্চয়ই 2টি টিকাই আসলে একটি শিশুকে পেতে হবে এর আগে, এবং তার মধ্যে একটা বড় লম্বা সময়ের কিন্তু আসলে গ্যাপ আছে। আমি শুনবো আপনার কাছ থেকে, বিরতি থেকে ফিরে এসে প্রতিরোধ নিয়ে আমরা আসলে কথা বলবো। থাকুন আমার সাথে। নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথা, একটা বিরতি নিচ্ছি, শিগগিরই সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। আজ আমরা কথা বলছি হাম প্রতিরোধ ও প্রতিকার এই বিষয়ে, এবং আমার সাথে আজকে এ বিষয়ে পরামর্শ দিতে রয়েছেন ডাক্তার রুম্পা মনি চৌধুরী। ডাক্তার রুম্পা, আপনাকে আবারও স্বাগত। আমরা প্রতিরোধের কথা বলছিলাম, আমি যদি একটু গরমের প্রসঙ্গে এসে কথা বলে তারপরে আবার যদি হামের প্রসঙ্গে যাই, যে স্কুলগামী শিশু যারা, গরমও কিন্তু একটা বড় চিন্তার বিষয়, তাদেরকে আসলে এই সময়ে কোনো বাড়তি সতর্কতা বা এই বছরকে আসলে নতুন করে কিছু ভাবার দরকার আছে কিনা রোগের ব্যাপারে? গরমে বাচ্চাদের, বিশেষ করে আমাদের মতো এই আমাদের দেশে কিন্তু গরমের সাথে সাথে হিউমিডিটি বা আর্দ্রতার যে জিনিসটা আমরা বলি, সেই জিনিসটা কিন্তু অনেক বেশি, যে কারণে আমাদের দেশে যখন বাচ্চারা বিশেষ করে স্কুলে যায়, তাদের হাইড্রেশনের ব্যাপার, মানে তাদের যে পানি স্বল্পতার যে ব্যাপারটা, কারণ অনেক ঘামে বাচ্চারা, তারা দৌড়াদৌড়ি করে বলেন বা এমনিও যে আমাদের আবহাওয়া, ঘামের পরিমাণটা অনেক বেশি, যে কারণে বাচ্চাদের পানি স্বল্পতা বা ডিহাইড্রেশনের প্রবলেমটা কিন্তু আমরা অনেক বেশি পাই। আরেকটা যেটা এই কারণে কিন্তু বাচ্চাদের মধ্যে পানি স্বল্পতা প্লাস হচ্ছে যে নর্মাল যে
ডায়রিয়া বা এই ডিজিজ, বাচ্চাদের বিশেষ করে এই সময় যে সচেতনতা উল্লেখ করতে হবে খাবারের ব্যাপারটা। তাদের নর্মাল যে খাবার আমরা বলি যে বাইরে থেকে খাবার, তো নর্মালি আমরা বাচ্চাদেরকে নিষেধ করি, সেই তুলনায় বাবা মাকে এই বিষয়ে এই গরমে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সময়ে রোগের ঝুঁকি তো এমনিই আছে, তার মধ্যে যদি দেখা যায় যে তারা বাইরের খাবার বা অন্য কোনো খাবারে তাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস বা পেটের সংক্রমণে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার ঝুঁকি আরও অনেক বেড়ে যাচ্ছে। এছাড়া আমরা আরেকটা রিকোয়েস্ট গার্ডিয়ানদের করব, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনার বাচ্চা হামে আক্রান্ত বা হচ্ছে তাদের শরীরে আপনি জ্বর বা অন্য কিছু সংক্রমণ বোঝেন, সেই সময়টা অন্তত আপনার বাচ্চাটাকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখুন, যার ফলে সেই বাচ্চাটাও যেমন রোগ সংক্রমণের হাত থেকে তার যে অসুখটা হলো সেটা থেকে সে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বা তার কমপ্লিকেশন হওয়ার চান্সটা কমে যাচ্ছে, প্লাস আমার বাকি যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোও কিন্তু এই রোগের আক্রান্ত হওয়া থেকে আমরা কিন্তু কিছুটা হলেও ঝুঁকির মুক্ত থাকছে। একদম একদম পরিষ্কার। হামের প্রসঙ্গে আসি, যেটি হচ্ছে আপনি নিজেই বললেন যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার আসলে আগের চেয়ে কমে গেছে, যে কারণে হাম আসলে অনেক বেশি জটিল হয়ে উঠছে, আপনারা যেটা আগেও দেখেননি। সেই ক্ষেত্রে শিশুদের এই হামের মতো রোগগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ানোর ক্ষেত্রে আসলে বাবা মায়েরা বা পরিবারের সদস্যরা আসলে কি করতে পারে? আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নাম্বার 1 যে জিনিসটার উপর আমাদের দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের ফুড হ্যাবিটটার জন্য পুষ্টিসম্মত ব্যালেন্স ডায়েট, যেটা আমরা বলি যে তাকে খাবারে 6টি উপাদান তার খাবারে থাকা জরুরি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দেখি যে আমাদের বাচ্চাগুলো আসলে ইদানিং বা আগেও যে তাদের খাবারের যে অভ্যাস, যে আমরা চিকেন বা ফাস্ট ফুডগুলোর প্রতি আসক্ত, প্রসেসড ফুডগুলোর প্রতি আসক্ত, যেটা তার ইমিউনিটি বডিতে কিন্তু ইমিউনিটি দেয় না। তারা দেখা যায় যে অনেক সময় ওজনে অনেক বেশি হয়ে যায়, আমরা মনে করি যে না আমার বাচ্চা তো মোটা সোটা আছে, ভালোই তো দেখতে, কিন্তু আমরা যদি ওভারঅল এই বাচ্চাগুলোকে দেখি তাদের মধ্যে কিন্তু পুষ্টিহীনতা মানে কি তাদের শরীরে আয়রনের ঘাটতি বা তাদের শরীরে ভিটামিনসগুলোর ঘাটতি কিন্তু রয়ে যায়, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমিয়ে দেয়। এই জন্য আমি অভিভাবকদেরকে অনুরোধ করব এই সময় আপনারা বাচ্চাদেরকে বিশেষ করে শাকসবজি এবং ফলমূল, যেটা আমরা বলি যেটাতে আমরা ভিটামিনস এনরিচ যে ফুডগুলো আছে সেগুলোর প্রতি নজর দেন এবং তাদেরকে মোটামুটি একটা স্বাস্থ্যকর জীবন, যেটা আমরা বলি যে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বাইরে থেকে আসলো কোনো হাত না ধুয়েই খাবারটা খেয়ে নিল, যেটা ও তো ছোট মানুষ, ও তো বোঝার ক্ষমতাও রাখে নাই, তাহলে সেই সময় তার যে আমরা যে বলি স্বাস্থ্যকর অভ্যাস, হাত ধোয়া বা তার বডির ক্লিননেস যেটা আমরা বলি, সেই জিনিসটার প্রতি নজর দিন, যেটা আমার বাচ্চার ইমিউনিটি শক্তিটাকে অনেক বেড়ে যাবে। একদম নবজাতকদের জন্য কি করণীয় বা নবজাতকদের আরো বেশি? নবজাতকদের জন্য আসলে আমরা যেটা বলি, আগে আমরা যে ধারণাটা ছিল নবজাতকরা মোটামুটি 6 মাস পর্যন্ত তার মায়ের যে ইমিউনিটি থাকে সেটাতে সে খাবার দেয়, তাহলে সেই ইমিউনিটি আমরা কিভাবে পাবো? বাচ্চা যদি জন্মের পর থেকে মায়ের বুকের দুধটা কন্টিনিউ করে, যেই খাবারটা তার জন্য আইডিয়াল, সেই খাবারটা যদি সে কন্টিনিউ করে, মায়ের বুকের দুধের মধ্যে কিন্তু সে প্রয়োজনীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বা পুষ্টি কিন্তু সে পেয়ে যাচ্ছে, তার বডির যে নর্মাল গ্রোথ এবং যে হামের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে আমরা নবজাতকদের জন্য বলবো যে তারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে শুধুমাত্র বুকের দুধ ছাড়া যাতে অন্য কোনো খাবার তার বাচ্চাকে শুধুমাত্র 6 মাস পর্যন্ত না খাওয়ান। আপনারা উৎসাহিত করুন। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে শুভ্র। এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নিউ লাইফ হাসপাতাল লিমিটেড নিবেদিত স্বাস্থ্য কথায়। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।